অরিন হতভম্ব হয়ে যায়। সাফিন লাইট নিভিয়ে এসে অরিনকে কথা বলার সুযোগ না দিয়ে ঠোঁট নিজের মাঝে নিয়ে নেয়। অরিনও সম্মতি দিয়ে নিজেও সাফিনের সাথে সাড়া দেয়। অরিনের সাড়া পেয়ে সাফিন অস্থির হয়ে ওঠে। এবার ঠোঁট ছেড়ে গলায়, ঘাড়ে, চুমুতে কামড়ে ভরিয়ে দেয়। অরিন চোখ বন্ধ করে অনুভব করতে থাকে। অরিন বড় সড়ো শ্বাস নেওয়ায় ওর বুক ওঠানামা করতে থাকে, যা দেখে সাফিনের উন্মাদনা আরও বেড়ে গেল। সে অরিনকে পুরোপুরি বিবস্ত্র করলো। সে নিজেও বিবস্ত্র হলো। অরিনের পক্ষে মুখ গুজে সেখানকার ঘ্রাণ নিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। অরিনের বক্ষে চুমু দিতে দিতে কামড়ে ওঠে। অরিন সাফিনের চুল খামচে ধরে গোঙানো শব্দ করে। এই শব্দ সুখে মধুর ভালোবাসার, এই শব্দ সুখের মধুর ভালোবাসার। পুরো রুমে তাদের নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। সাফিন ধীরে ধীরে নিচে নেমে আসে। নাভিতে চুমু দিতেই অরিন না পেরে বলে ওঠে, প্লিজ এমন করো না। এবার সাফিন অরিনকে জড়িয়ে ধরল। অরিনও সাফিনকে জড়িয়ে ধরে। সাফিন বলে, ভালোবাসি বোকা বউ। সাফিন কথাটা বলতেই অরিন চিৎকার দিয়ে ওঠে। অরিনের চিৎকার যেন সাফিনের উন্মাদনা ক্রমশ বাড়িয়েই তুলছে। অরিন এবার কান্না করতেই সাফিন তার কানের কাছে এসে বলে, থেমে যাব? তা শুনে অরিন দুই দিকে মাথা নাড়িয়ে আরও গভীরভাবে সাফিনকে জড়িয়ে ধরে। সাফিন যা বোঝার বুঝল। দুটি হৃদয়, দুটি দেহ যেন মিলে ভালোবাসার নতুন রং ছড়িয়ে দেয়। তাদের মিলনের মুহূর্ত দেখে চাঁদও লজ্জায় মেঘের আড়ালে ঢেকে যায়। 8 তলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অরিন। সাফিন অরিনের ভারী সুটকেস গাড়ি থেকে নামিয়ে তাকায় অরিনের দিকে। চোখের জল শুকিয়ে চেহারায় ছাপ ফুটে আছে। মেয়েটা বিদায়ের সময় ভীষণ কেঁদেছে। এক হাতে সুটকেস, অপর হাতে নিজের অর্ধাঙ্গিনীর হাত ধরে এগিয়ে যায় বাড়ির দিকে। লিফটে মাঝবয়সী লোকটি সাফিনকে দেখে চমৎকার হাসল। পরপর তার দৃষ্টি যায় নীল রাঙা শাড়ি পরা রমণীর দিকে। কি রে সাফিন, এ আমার বৌমা নাকি? সাফিন হেসে মাথা নাড়াতেই লোকটি বলে, তুই বিয়ে করেছিস? শুনে আমার কি যে আনন্দ লাগছে। শেষমেশ একটা উত্তম কাজ করেছিস। অরিন এগিয়ে পায়ে হাত দিয়ে সালাম করতে চাইলে তার আগেই লোকটি তাকে উঠিয়ে মাথায় হাত দিয়ে বলে, পা ধরে সালাম করতে হবে না বৌমা, দোয়া করি তোমরা খুব সুখে থাকো। আমাকে চাচা বলে ডাকবে, বুঝলে? 6 তলায় থাকি, মাঝে মধ্যে এসে গল্প করো। জি। রুমটা বেশ বড় একটা নয়, বরং সাদামাটা। দুটো রুম, একটা ড্রয়িং রুম আর একটা রান্নাঘর আর একটা বাথরুম। আর রুমের ভিতরে ছোট্ট একটা বারান্দা। একটা রুম মাঝারি সাইজের আর একটা খুব ছোট। রান্নাঘরটা মাঝারি, তবে গুছানো, পরিপাটি। অরিন ছোট রুমটায় ঢুকে দেয়ালে দুটো গিটার টাঙানো দেখতে পায়। অরিন খুব অবাক হলো, সাফিন ভাই গিটার বাজাতে পারে। আর একটা টেবিলের উপরে কিছু বই খাতা। এটা সাফিন ভাইয়ের পড়ার রুম। সে চলে যেতে নিলেও চোখ আটকায় একটা ছবির দিকে। ছবিতে একটা মেয়ের পা দেখা যাচ্ছে। আলতা রাঙা পায়ে কি সুন্দর নূপুর, শাড়ির পাটটাও লাল। ছবিটা কি সুন্দর। কিন্তু হঠাৎ টনক নড়ে অরিনের। সাফিন ভাইয়ের রুমে মেয়ের ছবি। কলিজা মোচড় দিয়ে উঠল। নিষিদ্ধ ভাবনা জেঁকে ধরল। সাফিন কি কোনো মেয়েকে ভালোবাসত? অরিন দুই দিকে মাথা ঝাড়া দিয়ে নিজেকে বোঝায়, ভালোবাসলে বাসতেই পারে, তখন তো আমি তার জীবনে ছিলাম না। মানুষের অতীত থাকতেই পারে, আমারও ছিল। কিন্তু আবারও ছবিটির দিকে তাকিয়ে বুক ধক করে ওঠে। ছবিটি দেখে মনে হচ্ছে কি যত্ন সহকারে টাঙানো হয়েছে। তাহলে কি সাফিন ভাই এখনও সেই মেয়েকে ভালোবাসে? তাহলে তাকে বিয়ে কেন করলো? অরিন? সাফিনের ডাক অরিনের কানে পৌঁছালো না। সাফিন এগিয়ে এসে অরিনের নজর খেয়াল করে ছবিটির দিকে তাকাতেই তার মুখে হাসি ফুটে ওঠে। চোখে আলাদাই মুগ্ধতা। জল জল চোখে অরিনের দিকে তাকাতেই তাদের দৃষ্টি মিলে যায়। অরিন সাফিনের মুগ্ধতা উপলব্ধি করে, তবে এই ছবিতে থাকা মেয়েটার প্রতি। সাফিন মনে মনে ভাবল, অরিন কি ছবিটা চিনল? অরিনের নজর থেকে তো তাই মনে হচ্ছে। কি ম্যাডাম, বুঝলেন কিছু? সাফিনের প্রশ্নে অরিন হাসার চেষ্টা করে বলে, হ্যাঁ, বুঝলাম। সাফিন উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, কি বুঝলে? অরিন আর কথা বলতে পারছে না। কেমন কান্না আসছে। সে কিছু না বলেই রুম থেকে বের হয়ে যায়। সাফিন তার যাওয়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকে।
এই মেয়েটা বেশি আবেগপ্রবণ। সে পুনরায় ছবির দিকে তাকিয়ে হেসে বলে, আমার বউ পাখি। অরিনের মন খারাপ হলে সে খুব ঘুমায়। বিকেলবেলা অরিনকে ঘুমিয়ে থাকতে দেখে সাফিনের মন আনচান করছে। অরিন তার সাথে ঠিকমতো কথা বলছে না। প্রথম দিন নতুন পরিবেশে একটু খারাপ তো লাগবেই, তাই বলে তার সাথে ঠিকমতো কথা বলবে না? আজব, সে কি জোর করে ধরে বেঁধে এনেছে নাকি? সাফিনের এখন খুব রাগ হচ্ছে। ইচ্ছে করছে মেয়েটাকে উঠিয়ে গালে ঠাস ঠাস চর বসাতে, কিন্তু অরিনের ঘুমন্ত মায়াবী মুখটা দেখে তাও পারছে না। সাফিনের ফোনে কল আসে। তার বন্ধু মাহিন কল দিয়েছে। মাহিনের সাথে কথা বলে ফোন রেখে অরিনের কপালে ও ঠোঁটে চুমু এঁকে চলে যায়। অরিনের ঘুম ভাঙে তার 1 ঘন্টা পর। পাশ ফিরতেই একটা চিরকুট পায়। একটু বাইরে গেলাম, টেবিলে নাস্তা রেখেছি, খিদে লাগলে খেয়ে নিও। রান্নাঘরে যাওয়ার প্রয়োজন নেই, তাড়াতাড়ি এসে পড়বো। অপরিচিত কেউ কলিং বেল বাজালে দরজা খুলবে না। অরিন ভেঙচি কেটে বলে। ঢং। নাস্তা করে কিছুক্ষণ বারান্দায় বসে থাকলো অরিন। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। অরিনের মতো আকাশেরও কি মন খারাপ? ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। অরিন উঠে বিছানা থেকে ফোন নিয়ে সাফিনকে কল করে। ফোন ধরছে না। আরও 1 বার 2 বার 3 বার কল দিল, ধরল না সাফিন। অরিনের মন খারাপের পাল্লা ভারী হলো। কল না ধরার কারণ কি? অরিনের হঠাৎ ছবিটার কথা মনে পড়ল। সাফিন কি সেই মেয়েটার কাছে আছে? বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার আজান হালকা শোনা যাচ্ছে। পুরো বাড়িতে অরিন একা। কখনো সে একা থাকেনি। তার মধ্যে নতুন জায়গা। অভিমানের পাশাপাশি খুব ভয়ও হচ্ছে। মনে মনে খুব করে চাইছে সাফিন আসুক। কারেন্ট চলে গেল। এবার অরিন ফুপিয়ে কেঁদে উঠল। বৃষ্টির শো শো শব্দে গায়ের লোমকূপ যেন দাঁড়িয়ে গেল। কলিং বেলের শব্দ হচ্ছে। উঠে গিয়ে দরজা খোলার সাহস পাচ্ছে না অরিন। রুমটায় অরিনের ফোনের আলো ছড়ানো। অরিন উঠে দাঁড়ালো, পা কাঁপছে। আবারও কলিং বেলের শব্দে ভয় পেয়ে গেল। যদি অন্য কেউ হয়? অরিন ফোন হাতে নিয়ে দরজার নিকট এগিয়ে গেল। শুনতে পেল পরিচিত কণ্ঠস্বর। অরিন, দরজা খোলো, ভয় পেও না, আমি সাফিন। অরিন দরজা খুলে দিল। সাফিন ভিজে একাকার। সে দরজা আটকিয়ে দেখতে পেল অরিনের ভয়ার্ত চেহারা। ভয় পেয়েছিলে? খুব সরি। আচানক অরিন সাফিনকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, কেন এসেছেন? কি দরকার ছিল আসার? যার কাছে এতক্ষণ ছিলেন তার কাছেই যেতেন। আমার চিন্তা আপনার করার কোনো প্রয়োজন নেই। আমি বেঁচে রইলাম না মরে গেলাম সেটা আপনার না ভাবলেও চলবে। অরিন। অরিনের শেষ কথাটি সাফিনের বুকে এসে লাগলো। অরিন এখনও কাঁদছে। খুব ভয় পেয়েছিল মেয়েটি। অরিনের 2 বাহু চেপে বলে, বললাম তো খুব সরি জান, আর হবে না। আমি তাড়াতাড়ি আসার খুব চেষ্টা করেছি। বাইরের বৃষ্টি, তার মধ্যে জ্যাম, আমার বের হওয়া উচিত হয়নি। খুব সরি। অরিনের হাত নিজের গাল ছুঁয়ে বলে, আমাকে বকো মারো, তুমি সব কথা বলো না। তোমার মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়। অরিন ডুকরে কেঁদে উঠল। জানেন আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম, আমার কত খারাপ লেগেছে। কান্না করতে করতে অরিন সাফিনের বুকে মাথা রাখে। সাফিন মাথায় হাত বুলিয়ে শান্ত করতে চায়। সাফিন মোমবাতি জ্বালিয়ে পিছন ফিরে অরিনের দিকে তাকায়। বিছানার এক কোণে গুটি সুটি মেরে শুয়ে আছে। সে এসে পিছন থেকে অরিনকে জড়িয়ে ধরতে চাইলে অরিন ছিটকে সরিয়ে ফেলে সাফিনের হাত দুটো। এতে সাফিন আরও জোরালো করে ধরে। অরিন কোনো কথা বলছে না। এখনো রাগ করে আছো? এবারে মুখ খুলল অরিন। আপনি আমায় ভালোবাসেন না। ভালোবাসলে আমার ফোন একবার হলেও ধরতেন। আপনি তো অরিনের কথা শেষ হওয়ার আগে বলে, তুমি ফোন দিয়েছিলে? পাশ ফিরে সাফিন মোবাইল নিয়ে চেক করে দেখে আসলেই অনেকবার অরিন তাকে কল দিয়েছে। মাহিনের উপরে খুব রাগ হচ্ছে। অনেক দিন পর মাহিন কানাডা থেকে এসেছে। সব বন্ধুরা একসাথে হয়েছে। একটু আড্ডা দেবে, কেউ যাতে আড্ডা ভঙ্গ করতে না পারে, তাই সবার ফোন সাইলেন্ট করেছে। সাফিন তো ভেবেই নিয়েছে সন্ধেবেলা সে চলে আসবে। তার আগে অরিনের ঘুম ভাঙবে বুঝতে পারেনি। সে অরিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, প্লিজ রাগ করো না। আমি জানি আমার খুব বড় ভুল হয়েছে, আর হবে না। বিপরীতে অরিনের নাক টানার শব্দ আসছে। সে অরিনকে ঘুরিয়ে দেখে অরিন কাঁদছে। চেহারা কান্না করায় লাল হয়ে আছে। জান প্লিজ কান্না করো না। আপনি ওই মেয়েকে এখনো ভালোবাসেন তাই না? অরিনের কথায় সাফিন কপালে গাঢ় ভাঁজ পড়ে। কোন মেয়ে? ওই যে ওই ছবির মেয়েটা।
সাফিন অরিনের কথা বুঝতে পারছে না। কি বলছো তুমি? অরিন রেগে উঠে বসে বলে, কি বলছি বুঝতে পারছেন না? ওই ছোট্ট বাচ্চাটা আপনি? হ্যাঁ, আম- আপনার পড়ার রুমে ভালোবেসে যে মেয়ের পায়ের ছবি টাঙিয়েছেন, সে মেয়ের কথা বলছি আমি। সাফিনের কাছে এবার সব ক্লিয়ার হলো। এর মানে তখন বুঝেছি বলতে অরিন এইটা বুঝেছে। আর সাফিন কত কি না ভেবে বসলো। আপনি যদি ওই মেয়েকেই ভালোবেসে থাকেন তাহলে আমায় কেন বিয়ে করলেন? আমি বলেছি আমায় বিয়ে করুন। আর আর এখন তো আমাদের বিয়ে হয়েছে, তাহলে এখনো কেন ওই মেয়ের কাছে গিয়েছিলেন? শেষ কথাটি সাফিনের খুব গায়ে লাগলো। সে কটমট করে বলে, এই বৌদি, তোমার চরিত্রে লাল দাগ বসাতে চাইছিস কেন? থাপড়ে দাঁত ভেঙে দেবো একদম। অরিন নাক টেনে বলে, হ্যাঁ, এখন তো তাই করবেন, মেরে দাঁত ভেঙে ফেলবেন। এই মেয়ের দাঁত নেই, এর সাথে আমি আর সংসার করব না। পরে আমায় ছেড়ে ওই মেয়েকে বিয়ে করবেন, তাই না? সাফিন তাজ্জব বনে গেল। কি মেয়েরে বাবা! কোন কথা কোথা থেকে কোথায় নিয়ে গেল। এত দূর চিন্তা ভাবনা তো সাফিনের মাথাতেও আসেনি। সাফিন কোন পাগলের পাল্লায় পড়েছে এখন ঢের বুঝতে পারছে। সাফিন যার পাশে নজর বুলিয়ে পুনরায় অরিনের দিকে তাকায়। সে এখনো কাঁদছে। আমি অন্য কাউকে ভালোবাসি, তাই ভেবে কষ্ট হচ্ছে। অরিন সাথে সাথে মাথা নাড়ায়, মানে হ্যাঁ, কষ্ট হচ্ছে। কেন? অরিন কান্না থামিয়ে বলে, কষ্ট পাবো না? সব মেয়েরাই পায়, কেউ তার স্বামীর ভাগ দিতে চায় না, আমি কেন দেব? আপনাকে মেরে ফেলবো একদম, তারপরেও নিজে সাফিন অরিনের ঠোঁটে শক্ত চুমু খেয়ে ছেড়ে দেয়। যদি বলি ওই মেয়েটা তুমি? কি? সাফিন অরিনের কানের লতিতে চুমু এঁকে ফোন ঘেটে একটা ছবি বের করে অরিনের সামনে রাখে। ছবিতে অরিন সোনালি শাড়ি পরে দাঁড়িয়ে আছে। অরিনের চোখ যায় তার পায়ের দিকে। হ্যাঁ, পুরো সেই ছবির মতো নূপুর। আলতামাখা পাটাও সেই ছবির অবিকল। সে অবাক হয়ে দেখতে থাকে ছবিটা। সে যখন নতুন কলেজে উঠেছিল তখনকার ছবি। সেদিন নবীনবরণ ছিল। তার মানে? অরিনের কথায় হু হু করে হেসে শুয়ে পড়ে সাফিন। আপনি শুলেন কেন? আমাকে সব বুঝিয়ে বলুন। এখনো সব বোঝাতে হবে? তার মানে আপনি আমায় আগে থেকেই ভালোবাসতেন? সাফিন কিছু বলে না, এক টানে অরিনকে নিজের বুকে আছড়ে ফেলে। বোকা বউ আমার, সব বুঝিয়ে দিতে হয়? কিছু তো নিজে থেকে বুঝিয়ে নিতে পারো। আমি এটা কখনোই বলবো না যে আমার কোনো মেয়েদের প্রতি ইন্টারেস্ট ছিল না। আর না আমি বলবো আমার জীবনে কখনো কোনো মেয়ে আসেনি। এসেছিল এক মিষ্টি মেয়ে, আমার মন কেড়ে নিয়েছিল। 10 বছরের এক পুচকে। আমি ভাবতেও পারিনি যে কখনো আমি একটা পুচকি মেয়ের প্রেমে পড়ব, কিন্তু পড়ে গেলাম সে পুচকি মেয়ের প্রেমে। সেদিন মেয়েটির 10ম জন্মদিন ছিল। প্রিন্সেস সেজে এসে আমার কাছে আবদার করেছিল। আমাকে গিফট দিবে না ভাইয়া? আমি কিন্তু বিশাল বড় লাগেজ চাই, যেটা চকলেট দিয়ে ভরা থাকবে। দিবে? আমি বললাম, এত চকলেট দিয়ে কি করবে? সে বলল, আমি দেখেছি সুমি আপুর জন্মদিনে তাকে লাবিব দুলাভাই লাগেজ ভরে চকলেট দিয়েছে। সুমি তো লাবিবের বউ হয়, তাই এত চকলেট দিয়েছে। তুই কি আমার বউ হোস যে তোকে আমি এত চকলেট দেব? এতেও মুখ কালো করে বলে। তাহলে দিবে না আমায়? আমি সেদিন হেসে ওর চুলগুলো এলোমেলো করে দিয়ে বললাম, ঠিক আছে, দিব না। সে খুশি হয়ে লাফিয়ে পড়ে, সত্যি? কবে দিবে? আজই দেব। প্রিন্সেস ড্রেসে তাকে সত্যি প্রিন্সেস লাগছিল। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে ঠাস করে পড়ে গিয়েছিল। মাত্র আর 2টা সিঁড়ি বাকি ছিল। পায়ে একটু ব্যথা পেয়েছিল, তবে এই ব্যথাটা আমার কাছে কত বিরাট লেগেছিল। আমি টেনশন করতে দেখে সে আরও পেয়ে বসলো। ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ভাসিয়ে দিল। চোখের গাজর লেপটে পুরো সাজ নষ্ট করে দিয়েছিল। কত কথা বলে কান্না থামিয়ে সেই নষ্ট সাজিয়ে কেক কাটিয়েছিলাম। তখন সাজের কথা কেউ খেয়ালই করেনি, কিন্তু কেক কাটার পর খেয়াল করেছে। কেক কাটার ছবিগুলো নিজেকে দেখে আরেক দফা কেঁদেছে। আমি আগে ভাগে পালিয়ে গিয়েছিলাম সেখান থেকে। আমার ভাবতেই কি যে হাসি আসে। শাবিন আহমেদকে নিয়ে পুচকি মেয়ের প্রেমে পড়েছে। ধীরে ধীরে ও আমার চোখের সামনে বড় হতে লাগলো। আমি ততই বেসামাল হতে লাগলাম। অনেক সময় মনে হতো আমি ভুল করছি, ও অনেক ছোট। এক মন বলতো এটা প্রেম নয়, আমি ওর প্রেমে পড়িনি, ও শুধুই মোহ, আর কিছু না। আরেক মন বলতো মোহ হলেও হোক, যাই হোক, ওর প্রতি আমি কিছু অনুভব করি। জানিস, তখন আমি ভেবে নিয়েছিলাম বিয়ে করলে ওকেই করব, কিন্তু ধীরে ধীরে ওর প্রতি অধিকার ফলাতে লাগলাম। এরপর থেকে খেয়াল করলাম ও আমার থেকে দূরে সরে যাচ্ছে। আমার সাথে কারণ ছাড়া কথাও বলতো না, কিন্তু স্যামনের সাথে ঠিকই হেসে হেসে কথা বলতো। আমি তখন বুঝতেই পারিনি
ওর মনে তখন আমার ভাইয়ের রাজত্ব। ওর উপর আমার রাগ বাড়লো। মনে হলো স্কুলে কোনো ছেলের সাথে হয়তো সম্পর্কে জড়িয়েছে। আমি চালাকি করে স্কুল বদলিয়ে গার্লস স্কুলে ভর্তি করালাম। ছেলে টিউটর বদলে ফেললাম। আমি কেউ কিচ্ছু বলার সাহস পাইনি। বড়দের ভাবনা ছিল আমি যা করব ওর ভালোর জন্যই করব। আমি চেষ্টা করতাম ওকে সবসময় শাসন রাখার। এতে হয়তো ওর জীবনে কোনো ছেলে আসতে পারবে না। এক সময় দেখলাম ও আমায় কেমন ভয় পেতে লাগলো, কেমন প্রত্যেক কথায় ভাই ভাই করতো। তবুও মেনে নিতাম। আমি সবসময় চাইতাম নিজের পায়ে দাঁড়াতে। আমি চাইলে সেখানে ব্যবসা করতে পারতাম, কিন্তু নিজের মনকে আরো প্রশ্রয় না দিতে ঢাকায় চলে গেলাম। তিল তিল করে সেখানে নিজের ব্যবসা দাঁড় করালাম। ভাবলাম অরিন প্রাপ্তবয়স্ক, একটু ম্যাচের হলে চাচাকে বিয়ের প্রস্তাব দেব। মা অনেক আগে থেকেই জানতো, সেও সায় দিয়ে চলে এতে। বছরের পর বছর এভাবে চলতে লাগলো। আমি আমার কিছু ছেলে দিয়ে খোঁজ রাখতাম। ওরা বলতো ও কোনো ছেলের সাথে কথা বলতো না, মিশতো না। ওকে সবসময় আমার ভাইয়ের সাথেই দেখতো। এতে আমি নিশ্চিত থাকতাম আমি কতটা বোকা, তাই না? আমার প্রেয়সী আমার সামনে আমার ভাইয়ের সাথে থাক আর না বলি। সাফিন গ্লাসের পানি খেয়ে উঠে বসে। অরিন চোখের জল মুছে নিজের উন্মুক্ত গায়ে চাদর জড়িয়ে নিজে উঠে বসে। সাফিন অন্যদিকে চেয়ে আছে। অরিনের আফসোস হচ্ছে, তার অজান্তেই কেউ তাকে এত ভালোবেসে গেল আর সে তার টেরও পেল না। সে কেন সাইমন ভাইকে ভালোবাসতে গেল? সে কেন সাফিনকে নিয়ে ভাবল না? অরিন কাঁদছে। টের পেয়ে সাফিন তাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু এঁকে বলে, কাঁদে না বউ, তবুও যদি কাঁদতে ইচ্ছে করে তাহলে অন্য টেকনিকে কাঁদাতে পারি। অরিন শুনল না তার কথা। সে কেঁদে বলে, আপনি আমার জীবনে আগে এলেন না কেন? তোমার জীবন আমি আগে থেকে ছিলাম, তুমি উপলব্ধি করতে পারোনি। আমি খুব বোকা, তাই না? অবশেষে স্বীকার করলে। হ্যাঁ, এখন তাই মনে হচ্ছে আমার। আচ্ছা ঘুমাও, নাহলে আমার মুড চেঞ্জ হলে ঘুমাতে পারবে না। তুমি এত অসভ্য কেন? সভ্য হতে বলছো? হুম। সভ্য হলে তো সমস্যা, পরে তুমি আমার সিস্টেমের দিকে আঙুল তুলবে। ছি, তুমি আসলেই অসভ্য। ঘুমাও। হুম, তোমার কথাই আমার সিস্টেমে সবুজ বাতি চলেছে, এতে মুডও চেঞ্জ হয়ে গেছে। এখন ঘুমাতে চলবে না? অরিন ঢোক গিলে অপর পাশ ফিরে ঘুমানোর ভান করে জোরে নাক টানতে থাকে। সাফিন অরিনের সাথে ঘনিষ্ঠ হয়ে উন্মুক্ত দেহে অবাধ্য হাত বিচরণ করে। অরিন কেঁপে ওঠে বেহায়া ছোঁয়ায়। না পেরে পিছন ফিরে সাফিনকে জড়িয়ে ধরে। সাফিন হেসে আবারও মত্ত হয়ে যায় তার বোকা বউয়ের মাঝে। ঢাকা আসার 1 মাস পূর্ণ হলো অরিনের। সাফিন তাকে ট্রান্সফার করে এখানেই ভার্সিটিতে ভর্তি করে দিয়েছে। সাফিনের সাথে অরিন খুব সুখে আছে। সে এখন পুরো দমে সংসারী হয়ে উঠেছে। সংসারও পড়াশোনা খুব সুন্দরভাবে সামলাচ্ছে। বাবা মা চাচির সাথে রোজ কথা হয়। রিয়া বাপির সাথেও মাঝে মধ্যে কথা হয় অরিনের। চাচির থেকে শুনেছে ভাবি আগের তুলনায় কেমন মন মরা হয়ে গেছে, কেমন চুপচাপ থাকে, অনেক শুকিয়েও গেছে। কিন্তু অরিনের সাথে যখন কথা বলে তখন কত স্বাভাবিক ব্যবহার করে। বিকেল 5টা। অরিন রাতের জন্য রান্না করছে। হঠাৎ কলিং বেলের শব্দে চুলোর আঁচ কমিয়ে দরজা খুলতে যায়। পাশের ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া এসেছে। মহিলাটিকে দেখেই অরিন হেসে ভিতরে আসতে বলে। মহিলাটি ভিতরে এসে বলে, স্বামী স্ত্রী একাই থাকো? অরিন হেসে বলে, জি আন্টি, আপনি বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনি। আরে না না মা, কষ্ট করতে হবে না, এমনি দেখা করতে এসেছি। নতুন তো, তেমন কাউকে চিনি না, শুধু পরিচয় হতে এলাম। তবু আপনি বসুন, আমি চা বানিয়ে আনি। 5 মিনিট লাগবে শুধু। দরজা না লাগিয়ে অরিন ছুটে যায় রান্নাঘরে চা বানাতে। তরকারি হয়ে গেছে। সে চুলা বন্ধ রেখে 2 কাপে চা ঢেলে ড্রয়িং রুমে এসে দেখে মহিলাটির পাশে একটা ছেলে বুকে হাত ভাঁজ করে সারা বাড়িতে নজর বোলাচ্ছে। অরিন আসতেই ছেলেটা ঠিকঠাক করে দাঁড়ায়। মহিলা হেসে বলে, আমার ছেলে নাহিদ আমায় খুঁজতে খুঁজতে এসেছে। অরিন হেসে বলে, আপনি বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। ছেলেটা হাসার চেষ্টা করে বসে বলে, আপনাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। কিন্তু আপনাকে আমি প্রথম দেখলাম। আচ্ছা, অরিন নিজের জন্য বানানো চায়ের কাপ নাহিদকে দিয়ে দেয়। অরিন মহিলার দিকে তাকিয়ে বলে, আপনারা তো আজই এলেন, আমি আজকের রাতের খাবারটা আপনাদের দিয়ে যাব। আপনি না না বলবেন না? আরে না না মা, তোমাকে অত কষ্ট করতে হবে না, আমরা বাহির থেকে খাবার অর্ডার করে নিব। এখানে কষ্টের কিছু নেই আন্টি, আমরা প্রতিবেশী আপনার, এটা দায়িত্বের মধ্যেই পড়ে আমার।
নাহিদ মুগ্ধ হয়ে দেখছে অরিনকে। এবার সে প্রশ্ন করল, আপনি পড়ালেখা করেন? জি, কিসে পড়েন? অনার্স প্রথম বর্ষে। আমিও অনার্স প্রথম বর্ষে পড়ি। তা কোন ভার্সিটিতে পড়েন আর ডিপার্টমেন্ট? অরিন ইউনিভার্সিটির নাম ও ডিপার্টমেন্টের নাম বলতেই নাহিদ চমকে বলে, এই জন্যই বলছিলাম আপনাকে পরিচিত মনে হচ্ছে। আমিও তো একই ভার্সিটিতে পড়ি আর আমাদের ডিপার্টমেন্টও সেম। কি আশ্চর্য, তাই না? অরিন ইতস্তত ভঙ্গিতে হাসে। মহিলাটি উঠে তাদের ঘরগুলো দেখছে, আর লোকটি যেভাবে অবাক হয়ে কথা বলছে অরিনের কাছে এটা অতিরিক্ত, বই কিছু লাগছে না। এতে অবাক হওয়ার কি আছে? তবুও তার বাসায় এসেছে, কি আর করার। তার ঘরের আরও অনেক কাজ আছে। মহিলাটির সাথে কথা বলতে তার কোনো সমস্যা ছিল না, কিন্তু ছেলেটির সাথে কথা বলতে তার মোটেও ইচ্ছে করছে না। ছেলেটা বাঁচালো, একের পর এক কথা বলেই যাচ্ছে। মহিলাটি বোধহয় রান্নাঘরে গিয়েছে। সাফিন ক্লান্ত শরীরে বাড়ি ফিরে ড্রয়িং রুমে অপরিচিত ছেলেকে দেখে কপাল কুঁচকায়। ড্রয়িং রুমে আপাতত অরিন আর ছেলেটি বসা। ছেলেটি হেসে হেসে কথা বলছে, অরিনও মাথা দোলাচ্ছে। উল্টো দিক হওয়ায় চেহারার ভঙ্গিমা দেখা যায় না। সাফিনের চোখ লাল বর্ণ ধারণ করেছে, হাত মুষ্টিবদ্ধ করা, হাতের ব্যাগটা ছুঁড়ে ফেলে মেঝেতে। কিছু পড়ার শব্দে অরিন পিছু ফিরে সাফিনকে দেখে চমকে যায়। সাফিনের রাগার কারণ অরিন বুঝতে পারছে না। সাফিন এগিয়ে এসে অরিনের দিকে তাকিয়ে আরেকবার নাহিদের দিকে তাকায়। অরিন সাফিনের নজর লক্ষ্য করে নাহিদের দিকে তাকাতেই বুঝতে পারল সাফিন তাকে ভুল বুঝছে। তারা আমাদের পাশের ফ্ল্যাটে নতুন এসেছে, আমাদের সাথে পরিচিত হতে এসেছিল। ভেতরেই ওনার মা মানে আন্টি আছেন, আমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। সাফিন নির্বাক, সে এক দৃষ্টিতে মেঝেতে তাকিয়ে আছে। নাহিদ হেসে বলে, হাই ভাইয়া, আমি নাহিদ। সাফিন তার কথার উত্তর দিল না। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই অরিন আন্টি আন্টি বলে তাকাতেই মহিলাটি সেখানে এসে কিছু বলতে নেয়। তার আগেই অরিন বলে, আসুন আপনার সাথে পরিচয় করিয়ে দিই, উনি আমার হাজবেন্ড। নাহিদ চুপকে তাকায় সাফিনের দিকে। সে বলে, আমি তো ওনাকে তোমার ভাই ভেবেছিলাম। প্রথমত ভাই, এরপর অরিনকে তুমি করে ডাকা। সাফিনের রাগ দ্বিগুণ করতে নাহিদের এই কথাটাই যথেষ্ট ছিল। আমার রুমে অচেনা করে ঢোকা পছন্দ করি না, আর না পছন্দ করি আমার বাড়িতে আসে বিশেষ করে ছেলে মানুষদের। বলেই এক পলক নাহিদের দিকে তাকিয়ে নিজের রুমে ঢুকে পড়ে। অরিন তাদের সামনে খুব লজ্জায় পড়ে। এইভাবে কেউ প্রতিবেশীদের সাথে কথা বলে? আন্তরিকতাটাও দেখালো না লোকটা। অরিন তাদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, আমার স্বামী একটু রাগী, আবার কাজ করে বাড়ি ফিরেছে তো মাথাটা একটু গরম। আপনারা কিছু মনে করবেন না। আরে সমস্যা নেই মা, আজ আসি কেমন? অরিন হেসে তাদের বিদায় দিয়ে জোরে কয়েকবার শ্বাস নিয়ে তাদের বেডরুমের দিকে তাকায়। সে সাফিনকে প্রশ্ন করবে, তারা বলতে গেলে আমাদের মেহমানি, তাদের সাথে এমন ব্যবহারের মানে কি? কথায় কথায় এত রাগ কেন থাকবে? অরিন বিছানায় বসে সাফিনের জন্য অপেক্ষা করে। বারবার ঘড়ি দেখে আর ভাবে কখন বের হবে। সাফিন বের হয়েছে একেবারে খালি গায়ে, কোমরের নিচে তোয়ালে দিয়ে বাঁধা, যা হাঁটু পর্যন্ত ঢাকা রয়েছে। পায়ের লোম ভেজা, খালি লোমহীন গায়ে পানির ফোঁটা জলজল করছে। আয়নায় অরিনকে পিট করে দাঁড়ালো সাফিন। তার চওড়া পিঠ থেকে চোখ সরিয়ে মেঝেতে তাকিয়ে ঢোক গেলে অরিন। এই লোকের সাথে এত সময় ধরে ঝগড়া করার উদ্দেশ্যে সে বসেছিল, এখন কেমন গলা শুকিয়ে যাচ্ছে। অরিন আবারও মোহগ্রস্ত চোখে সাফিনকে দেখে। সাফিনের মুখ লাল, চোখ দুটোও লাল হয়ে আছে, যেন পারলে এখনই তাকে গিলে খাবে। লোকটাকে এখন একটুও ভয় করছে না। অরিন এগিয়ে সাফিনের গা ঘেঁষে দাঁড়িয়ে পিঠে হাত রাখে। সাফিন অরিনের চোখের ভাষা বুঝেও না বোঝার মতো করে এড়িয়ে যেতে নিলে অরিন তার তোয়ালে খামচে ধরে। এমনভাবে খামচে ধরেছে এখন ছাড়লেই সাফিন বিপাকে পড়ে যাবে। যদিও বউয়ের সামনে এই বিপাকে পড়া আহামরি কিছু না, বউ তো তার সব দেখেছে, কিন্তু এখন সময় ও পরিস্থিতি দুটোই আলাদা। সে ধমকে বলে, এটা কি ধরনের অসভ্যতম, তোলে ছাড়। শেষের কথাটা আরও জোরে ধমকিয়ে বলায় অরিন ছেড়ে দেয়। সাফিনের থেকে এমন ব্যবহার আশা করেনি। সাফিন তাকে এভাবে ধমকাতে পারল? সে এবার ইচ্ছে করেই সাফিনের তোয়ালের টান দিয়ে খুলে ফেলে বলে, অসভ্য তুমি কি দেখেছো আমার সাথে? ধমকিয়ে কথা বললে আরও দেখাবো একদম।
বলে হন হন করে সেখান থেকে চলে যায়। সাফিন তাড়াহুড়ো করে তোয়ালে উঠিয়ে পেঁচিয়ে নেয়। কিছু সময় পর হাফ প্যান্ট পরে বের হয়ে দেখে অরিন সোফায় বসে ছাদ থেকে আনা শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করছে। সাফিন তার হাতে থাকা জামাটা টান দিয়ে নিয়ে নেয়। অরিন আরেকটা নেয়, এটাও সাফিন নিয়ে নিলে চেঁচিয়ে বলে, কি সমস্যা? জানিস না কি সমস্যা? না, জানি না। সাফিন অরিনকে টেনে উঠিয়ে হিসিয়ে বলে, ফার্দার যদি কাউকে বাসায় ঢুকতে দিয়েছিস তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঘরে আপনার কি এমন মূল্যবান সম্পত্তি আছে যে কাউকে ঢুকতে দেওয়া যাবে না? আচ্ছা, আমি অনেক বড় মূল্যবান জিনিস রেখে যাই, তুই বুঝবি না। আপনার আজাইরা কথা বোঝার ইচ্ছেও নেই আমার। অরিন, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। আর আপনি বাড়াবাড়ি করছেন না? কি দরকার ছিল তাদের সাথে এত খারাপ ব্যবহার করার? হ্যাঁ, এটা আপনার একটু বাড়াবাড়ি মনে হচ্ছে না? মানলাম আপনার তাদের বাসায় আসা পছন্দ হয়নি, তো আপনি চুপ করে রুমে চলে যেতেন। অরিন, একদম ধমকাবেন না আমায়, ম্যানারলেস লোক কোথাকার। আপনি আন্তরিকতা বোঝেন তো শুধু ধমকাধমকি আর রাগ করতে। সাফিন অরিনকে থাপ্পড় মারতেই সোফায় আছড়ে পড়ে অরিন। গালে হাত দিয়ে হু হু করে কেঁদে দেয়। সাফিন অরিনের পিছনের চুল শক্ত করে ধরে নিচের মুখের কাছে এনে দাঁত কটমট করে বলে, তুই আমি আন্তরিকতা শিখাস? হ্যাঁ, আমায়? আমি বলছি না, তুই কতদিন ধরে দুনিয়া দেখেছিস? কি জানিস এই নিষ্ঠুর দুনিয়ার? এই কোথাকার না কোথাকার মানুষের জন্য আমার সাথে ঝগড়া করছিস। আমি তো এমনি এমনি ধমকাই? হ্যাঁ, ব্যথা পাচ্ছি। কথা বলার সময় সাফিন এতটা রেগে কথা বলছিল যে অরিন ব্যথা পাচ্ছে তার কোনো হুঁশই নেই। সাফিন তাকে ছেড়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকে, তারপরে বলে, তুই জানিস এখন কি পরিস্থিতি চলছে? মেয়েরা তো নিজের বাসাতে নিরাপদ না, জানোয়াররা বড় ছোট আপন পড়ার লেহাজ মানছে না। তুই কিনা অপরিচিত দুটো মানুষকে বাড়িতে ঢুকতে দিলে? এত সাহস? এই, তুই খবর দেখিস না? মোবাইলে ধর্ষণের খবর আসে না চোখের সামনে? সাফিন আবারও রাগ নিয়ন্ত্রণে না রাখতে পেরে অরিনের চোয়াল শক্ত হাতে চেপে ধরে বলে। অরিনের মনে হচ্ছে তার দাঁত ভেঙে যাবে, ব্যথায় মুখ লাল হয়ে ওঠে। সাফিন কিছুতেই রাগ সামলাতে না পেরে কাচের গ্লাস মেঝেতে ছুঁড়ে মারে। আর কোনোদিন কোনো অপরিচিত কাউকে রুমে কে বাড়িতে ঢুকতে দিবি না। আর কোনো প্রয়োজন নেই প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক করার। বাসায় যদি একা একা এতই বোরিং লাগে, তুই আমায় কল দিবি। আমাকে 100 বার কল দিলে আমি 100 বার তোর কল উঠাবো, এক ফুটেও বিরক্ত হবে না। আর নইলে বাড়িতে কল দিবি, মা আছে, বাবা আছে, চাচি চাচা ভাবি সবাই আছে, তাদের সাথে কথা বলবি। বান্ধবী থাকলে তাদের সাথে ফোনে কথা বলবি, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, বুঝতে পারছিস? অরিন মুখে হাত চেপে কেঁদেই চলছে। সাফিন রেগে আবারও ধমকে বলে। বুঝতে পেরেছিস? অরিন ভয়ে সাথে সাথে মাথা নাড়ায়। সাফিন আবারও অরিনের চোয়াল চেপে বলে। মুখ নেই তোর, কথা বলতে পারিস না? অরিন এবার জোরে কেঁদে দেয়। এতে অরিনের চোয়াল আরও শক্ত করে ধরে বলে। কি সমস্যা তোর? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কাঁদতে কাঁদতে অরিন চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। সাফিনের কাছে ওকে আস্ত একটা স্ট্রবেরি মনে হচ্ছে। সাফিন ঢোক গিলল। এই না একটু আগে দুজন যুদ্ধ করছিল। সাফিন অন্যদিকে চেয়ে নিজেকে ধাতস্থ করতে চাইল, কিন্তু হলো না। সে ঝটপট করে অরিনকে কোলে তুলে নিল। অরিন কেঁদেই চলছিল। হঠাৎ সাফিন কোলে নেওয়ায় কান্না থামিয়ে সাফিনের কাজ দেখতে থাকে। অরিনকে রুমে এনে বিছানায় শুয়ে মোহগ্রস্ত চোখে তাকিয়ে অরিনের ঠোঁটের দিকে এগিয়ে আসে। অরিন মুখ অন্যদিকে ফিরিয়ে বলে। ভালো লাগছে না, ছাড়ুন। রাগ করেছিস? আমি তো ভুল কিছু বলিনি, তাই একবার ভেবে দেখ। ভালো লাগছে না, ছাড়ুন। সাফিন কপাল কুঁচকে আরও শক্ত করে অরিনকে ধরতেই অরিন চেঁচিয়ে বলে। বললাম তো ভালো লাগছে না, তবু ছাড়ছে না কেন? সবসময় এইসব ভালো লাগে না। রাগ দেখাচ্ছিস কার সাথে? রাগ দেখাবো কেন? সেটা তো আপনার কাজ। তা ঠিক, আয় কাছে আয়। না, ছাড়ুন। ভালো লাগছে না, ছাড়ুন ছাড়ুন। আরেকবার এসব গাইগুই করলে থাপড়ে দাঁত ভেঙে দেব। আপনি তো তাই পারবেন। বলে কান্না করে দেয় অরিন। সাফিন কিছু সময় অরিনের দিকে তাকিয়ে থাকে, তারপরে বলে। কাছিস কেন? আমার ছোঁয়া খারাপ লাগছে? সাফিন রেগে বলতেই অরিন কান্না থামিয়ে তার দিকে তাকালো। এখন অরিনের ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে টপকে যেতে। তার ছেঁড়া পাগল লোক কোথাকার। ঠিক আছে, তোর পারমিশন ছাড়া আর তোকে ছোঁবো না। অন্যদিকে বলে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। অরিন কিছু সময় সাফিনের দিকে কটমট করে চেয়ে থেকে নিজেও শুয়ে পড়ে।
তার আর কথা বাড়াতে ভালো লাগছে না। একটু পর পরিবেশ ঠান্ডা হলে এমনিই সব ঠিক হয়ে যাবে। সাপিন হাত মুষ্টিবদ্ধ করে নিল। সে ভেবেছিল অরিন তাকে এসে বোঝাবে, বলবে। সে ভুল ভাবছে, কিন্তু অরিন এইসব কিছুই করল না। সাপিনের মনে হলো এর মানে সত্যিই সাপিনের ছোঁয়া অরিনের খারাপ লাগে। সে তো ভাবতো তার ছোঁয়া অরিন উপভোগ করে। সাপিন এইভাবে চুপচাপ কিছুক্ষণ শুয়ে থাকে। অরিনের মন আনচান করতে থাকে। সব সময় সাপিন অফিস থেকে এসে তার সাথে সময় কাটায়, গল্প করে, একসাথে মুভি দেখে। তখন সাপিন অরিনের সংস্পর্শেই থাকে। এটা এখন অরিনের অভ্যাসে পরিণত হয়েছে। সে উল্টো ঘুরে সাপিনের বাহুতে হাত রাখতেই সাপিন সাথে সাথে সরিয়ে ফেলে। এমন ঝাড়া মেরে সরিয়েছে যে দ্বিতীয়বার ছোঁয়ার সাহস পেল না অরিন। সাপিন আর শোয়নি, উঠে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। অরিনও উঠে বের হলো রুম থেকে। ড্রয়িং রুমের ভাঙা গ্লাসগুলো উঠিয়ে জায়গাটা পরিষ্কার করলো। তারপর সাপিনের জন্য ব্ল্যাক কফি নিয়ে রুমে ঢুকলো। অরিন রুমে ঢুকেছে, খেয়াল করেও সাপিন সেদিকে তাকায় না। অরিন সাপিনের সামনে কফির কাপটা বাড়াতেই সে মুখ গোমড়া করে বলে, নিচে রাখেন। আবার আপনি বলে ডাকছেন কেন? আবার তুমি ডাকতে আপনার ভালো নাও লাগতে পারে, তাই আগে থেকে সতর্ক করলাম। অরিন বোকার মতো তার দিকে তাকিয়ে রইল। সাইমন অফিস থেকে ফিরে রুমে এসে শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মেরে ওয়াশরুমে ঢুকে যায়। রিয়া সাইমনকে বাড়িতে আসতে দেখে সাথে সাথে রুমে আসে, কিন্তু সাইমনকে পায় না। বিছানায় পড়ে থাকা শার্টটা ধোয়ার জন্য নিতেই মেয়েলি পারফিউমের গন্ধ পেল। সে নিজের জামায় ঘ্রাণ নিয়ে সেই পারফিউমের গন্ধটা পেল না। তার চোখ যখন ঘামে ভিজে যাওয়া শার্টটার উপরে যায়, সে না চাইতেও শার্টটা নিজের নাকের কাছে এনে ঘ্রাণ নেয়। পারফিউমের গন্ধ এখান থেকে আসছে। কিছুক্ষণ শার্টের দিকে তাকিয়ে থাকে রিয়া। শার্টটা পুরোপুরি মিলতেই বুকের পাশে কড়া গাঢ় লাল লিপস্টিকের দাগ দেখতে পায়। ঠোঁটের ছোঁয়া পড়ায় ঠোঁটের আকৃতির ছাপ বয়ে গেছে। রিয়া কান্না আটকানোর চেষ্টা করে, ওয়াশরুমে তাকিয়ে থাকে। সেখান থেকে পানির শব্দের পাশাপাশি সাইমনের গলার স্বর শুনতে পাচ্ছে। সাইমন গোসলের সাথে গানও গাইছে। কণ্ঠ শুনে বোঝা গেল আজ তার মন ফুরফুরে। বিগত দিনগুলোতে রিয়া সাইমনের পরিবর্তন লক্ষ্য করেছে। আগের মতো প্রাণ খুলে তার সাথে কথা বলে না, কাছে আসে না, আগের মতো ভালোবাসে না। যখন কাছে আসে তখন চেহারায় শুধু কামুকতা থাকে, ভালোবাসা নয়। ঠিকমতো বাড়িও ফেরে না। অন্য দিনের তুলনায় আজ তাড়াতাড়ি ফিরতে দেখে খুশি হয়েছিল রিয়া। সেই খুশিটুকুও কেড়ে নিল এই দৃশ্যটি। সে আয়নায় নিজেকে দেখতে লাগলো। আগের তুলনায় অনেক শুকিয়ে গেছে, চাপাও ভেঙেছে। আগের মতো তেমন খেতেও পারে না, কেমন বমি বমি লাগে। এটা কাউকে বলেনি রিয়া। চাচি ও মা, সাইমনের মা, কতবার জিজ্ঞেস করেছে তার কিছু হয়েছে কিনা, ঠিকমতো খাচ্ছে না, কেন সাইমনের সাথে কিছু হলো নাকি। সে তাদের কিছুই বলেনি। এসব বলা যায় না বড়দের, লজ্জার বিষয়। সেই জায়গা থেকে নড়ছে না, একইভাবে হাতে শার্ট নিয়ে দাঁড়িয়ে আছে। সাইমন বের হয়ে রিয়াকে তার শার্ট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে? রিয়া এবার জোরে কান্না করে দিল। সাইমন থপকে বলল, কান্না করছো কেন, কি হয়েছে? কান্না করতে করতে বিছানায় বসে পড়ে রিয়া। সাইমন এসে আবারও বলল, বলবি কি হয়েছে? অফিস থেকে ফিরে এই প্যাচ প্যাচ ভালো লাগছে না। রিয়া শার্ট দেখিয়ে বলল, এগুলো কি? আপনি আমাকে ধোকা দিচ্ছেন? শার্টের লিপস্টিকটা সাইমনের চোখে পড়তেই সে অন্যদিকে তাকিয়ে কপাল চুলকাতে থাকে। রিয়া তার মুখে শার্ট ছুঁড়ে মেরে বলল, আপনি একটা কাপুরুষ। এবার বুঝতে পেরেছি আপনার বদলানোর কারণ। নতুন লজ্জা না করে আপনি আমার স্বামী ভাবতেই ঘৃণা হচ্ছে আমার। সাইমন ওর বাহু ধরে বসাতে চাইলে রিয়া দূরে সরে যায়। তোমরা ভুল বুঝছো আমায়। ওয়েট, আমি তোমায় সব কিছু এক্সপ্লেন করছি। কি এক্সপ্লেন করবেন? আমি বোকা নাকি আপনি আমায় যা বুঝাবেন আমি তাই বুঝবো? আপনার কুকর্মের কথা আমি সবাইকে জানিয়ে না দিয়েছি তো আমার নামও রিয়া না।